বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ৩৫ নম্বর পর্ব শুরু করছি। আশা করছি পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে। আগের দিন তো হানিমুনে চলে গেল ওরা, এবার দেখা যাক হানিমুনে কি হয়। শুনতে থাকুন, শুরু করছি। ভারতীয় সময় সন্ধে ৬:২২ ওরা প্যারিসে পৌঁছালো। প্যারিসে তখন সবে ২:৫২। এখানে আপাতত প্রায় ৫ ঘন্টা থাকতে হবে, তারপর সুইজারল্যান্ডের ফ্লাইট। অর্থাৎ এখানকার সময় অনুযায়ী ৫:৪২ ওদের ফ্লাইট। হাতে অনেকটা সময়, আশেপাশে একটু ঘুরে ফিরে দেখা যাবে। নটভেজবাবু সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন। ওরা এয়ারপোর্ট থেকে বেরোতেই মিস্টার অ্যান্ড মিসেস শর্মা লেখা একটা প্ল্যাকার্ড নজরে এলো। ওদের দেখে প্ল্যাকার্ডধারী ছেলেটা হেসে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করলো, মিস্টার অ্যান্ড মিসেস শর্মা ফ্রম ইন্ডিয়া? আলেক হেসে সম্মতি জানাতেই ছেলেটি ওদের লাগেজ একটা গাড়িতে তুলে নিয়ে ওদের নির্দিষ্ট হোটেলে পৌঁছে দিল। ছেলেটি এখানকার স্থানীয়, নাম ভিক্টর। ভারী মিশুকে ছেলে। এই সামান্য সময়ে বেশ ভালোই আলাপ হয়ে গেছে ওদের সঙ্গে। ওদেরকে হোটেলে পৌঁছে দিয়ে ভিক্টর বলে গেছে ১ ঘন্টা পরে আবার আসবে, আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে একেবারে এয়ারপোর্টে পৌঁছে দেবে। হোটেলেও আগে থেকেই রুম বুক করাই ছিল। দুজনে একটু ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা সেরে নিল। প্যারিসের সময় অনুযায়ী লাঞ্চের টাইমটা বটো, কিন্তু ওরা তো এখন কোনো ব্রেকফাস্ট সেরে বেরিয়েছে, তাই ফ্লাইটে তেমন কিছু খেতে ইচ্ছে করেনি, শুধু জুস খেয়েছে। ফলে ফেটে তো এখন ছুঁচো দৌড় দিচ্ছে, কিছু তো খেতেই হবে। তাই সঙ্গে সঙ্গে লাঞ্চ আনিয়ে নিল রুম সার্ভিসকে ফোন করে। পিওর ভেজ কুইজিন এই প্রথম খেলো কুহেলি। বেশ ভালো লাগলো, অন্যরকম। বিশেষ করে ডেজার্টের লেমন টার্টটা। দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে গেল। ভিক্টর এসে গেছে, ওরাও লাগেজ নিয়ে বেরিয়ে পড়লো প্যারিস ভ্রমণে। খুব একটা যদিও দেখা হবে না, তাও যতটা সম্ভব। ভিক্টর প্রথমেই ওদের নিয়ে গেল প্যারিসের প্রধান আকর্ষণ আইফেল টাওয়ার। খুব একটা দূরেও নয়, সিডিজি এয়ারপোর্ট থেকে মাত্র ২৬ কিলোমিটার। ভিক্টর ২৫ মিনিটের মধ্যেই ওদের পৌঁছে দিল। কুহেলি এতদিন শুধুই ছবিতে দেখেছে আইফেল টাওয়ার, আজ হঠাৎ করেই সেই নিষ্প্রাণ ছবিগুলো যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে ওর কাছে। কুহেলি মুগ্ধ হয়ে দেখতে লাগলো একসময় পৃথিবীর সর্বোচ্চ ইমারতটিকে, মানে সব থেকে উঁচু আমরা জানি আইফেল টাওয়ার। আলেক এর আগেও ফ্রান্সে এসেছে কর্মসূত্রে, কিন্তু প্যারিসে এই প্রথম। ওরও বেশ ভালো লাগছিল। আশেপাশে অনেক লোকের ভিড়, কেউ ট্যুরিস্ট আবার কেউ স্থানীয় বাসিন্দা। সবার মধ্যে একটা হালকা খুশির মেজাজ। অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি করে নিচ্ছে এই সুন্দর মুহূর্তগুলো। আলেক হঠাৎ গাড়ির দিকে এগোলো। কুহেলি আশেপাশে দেখতেই ব্যস্ত ছিল, তাই খেয়াল করলো না। হঠাৎ একটা খুট শব্দে ফিরে তাকাতেই দেখলো আলেক একটা ডিএসএলআর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কুহেলি একটু অবাক হয়ে হেসে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার ক্যামেরা আছে? মনে তো হচ্ছে আছে। তুমি ছবি তুলতে পারো? এত অবাক হওয়ার কিছু নেই, একটু আধটু ফটোগ্রাফি তো সবাই পারে। এখন তোমার যেখানে ইচ্ছে, যেমন ইচ্ছে দাঁড়াও তো দেখি, আমি পটাপট তোমার কতগুলো ফটো তুলে দিই। সময় কিন্তু একদম কম, তাড়াতাড়ি করতে হবে। কুহেলি ঘুরে ফিরে বেশ কিছু জায়গায় ছবি তুলল, আর আলেক ছবিগুলো তুলে গেল। এরপর আলেকের কাছে এসে বলল, আমার ছবি তো অনেক হলো, তোমার তো একটাও হলো না। এইবার হবে তো? কে তুলে দেবে? দাঁড়াও ভিক্টরকে বলি। কুহেলি ঘুরে ভিক্টরকে ডাকতে যেতেই আলেক ওর হাতটা ধরে বলল, ভিক্টরকে ডাকার দরকার নেই। তাহলে ছবি কে তুলবে? কেন, তুমি আছো তো। আমি? আমার দৌড় কিন্তু ওই স্মার্টফোনের ক্যামেরা অবধি। এই এত ডিএসএলআরের ছবি তুলতে কিন্তু আমি পারবো না। এবার তাহলে দৌড়ের পরিধিটা একটু বাড়াও, আলেক হেসে বলে উঠল। বলে ক্যামেরাটা কুহেলির গলায় ঝুলিয়ে দিল আলেক। সব বুঝিয়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কুহেলি প্রথম একটু আধটু অসুবিধে হচ্ছিল, কিন্তু তারপর শিখে গিয়ে বেশ ভালো লাগছিল। বেশ ভালো ভালো কটা ছবি তুলল, এবং কুহেলি যেটা কাজটা একবার নেয় সেটা তো না করে ছাড়ার পাত্রী নয়। তাই কয়েকটা ছবি তুলতে তুলতে অনায়াসেই অভ্যস্ত হয়ে গেল। আলেক বেশ ইমপ্রেস হলো ছবিগুলো দেখে। হঠাৎ ভিক্টর এসে বলল, স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলতে পারি? ইয়াস শিওর, বলো। এটা আপনাদের হানিমুন ট্রিপ, রাইট? কুহেলি আর আলেক একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। আলেক হেসেই উত্তর দিল, ইয়েস। তাহলে আপনারা 16 পিক তুলছেন কেন? দিস ইজ দ্য সিটি অফ লাভ, জাস্ট লুক অ্যারাউন্ড, লাভ ইজ এভরিওয়্যার।
সত্যি আশেপাশে দেশি বিদেশি কাপল ঘুরে বেড়াচ্ছে, উপভোগ করছে এই সুন্দর মুহূর্তটাকে, এই মনোরম পরিবেশটাকে। কেউ নিজের প্রিয় মানুষটার হাতে হাত রেখে মন্থর গতিতে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে, কেউ আবার নিজের প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে বসে আছে সবুজ ঘাসের গলিচায়। ভিক্টর আবার বলতে শুরু করলো, এনজয় দিস মোমেন্ট স্যার, আপনি ম্যামকে নিয়ে দাঁড়ান, আমি আপনাদের ছবি তুলে দিচ্ছি। কুহেলি বা আলেক কেউই বাধা দিতে পারল না। ক্যামেরাটা ভিক্টরের হাতে দিয়ে কুহেলির পাশে গিয়ে দাঁড়ালো। ভিক্টর পাক্কা ক্যামেরাম্যানের মতো ওদের পোজ বুঝিয়ে দিতে লাগলো। কুহেলি একটু অস্বস্তি লাগছিল, আলেকের একটু অস্বস্তি লাগলো, বেশ ভালোই লাগছিল। একবার ভিক্টরের কথা মতো কুহেলির কোমরে হাত দিয়ে ওকে নিজের বেশ কিছুটা কাছে টেনে নিল। কুহেলির হাত দুটো যেন নিজে থেকেই আলেকের বুকে উঠে এলো। আলেকের চোখে চোখ রাখা কোথায় যেন হারিয়ে গেল কুহেলি। এতদিন সেভাবে লক্ষ্য করেনি কুহেলি। আলেকের চোখের মণি দুটো ঈষৎ সবুজ, কি একটা অদ্ভুত টান আছে এই চোখ দুটোয়। আর আলেক, সে তো কবেই ডুব দিয়েছে কুহেলির কাজল কালো গভীর চোখে। ভিক্টর ওদের এই সুন্দর মুহূর্তটাকে বন্দি করে নিল ক্যামেরায়। ওরা হয়তো এইভাবেই দুজন দুজনের চোখের অতলে হারিয়ে যাওয়ার খেলায় ভেসে যেত, কিন্তু ভিক্টরের ডাকে সেটা স্তব্ধ হলো। স্বপ্নলোকের মায়াজাল ছিঁড়ে বাস্তবের ভূমিতে পা রাখল ওরা। নিজেদের অবস্থানটা বুঝেই যেন দুজনে একটু সরে দাঁড়ালো। এমনিতেই বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মধ্যে ভিক্টর একটা এমন প্রস্তাব দিল যেটা শুনে দুজনেই চমকে উঠল। স্যার, আমাদের মধ্যে অনেকেই একটা কথা খুব মানে, বলতে পারেন একটা অন্ধবিশ্বাস। শুধু আমরা নয়, আপনাদের মতো যারা বাইরে থেকে ঘুরতে আসেন তাদেরকেও মানতে দেখেছি। এই আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে যে কাপল কিস করে তারা সারা জীবনের জন্য এক হয়ে যায়। তাদের জীবনে ভালোবাসার কখনো অভাব হয় না। দেখুন একবারে ওদিকে। এটা শোনা মাত্রই কুহেলির চোখ জোড়া অজান্তেই ঘুরে ফিরে গেল সেই দিকে। এতক্ষণ নজরে পড়েনি, হয়তো খেয়াল করেনি, কিন্তু এবার সত্যিই দেখলো টাওয়ারের নিচে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু কাপেল প্রগাঢ় চুম্বনে মত্ত। কুহেলির কান দুটো গরম হয়ে এলো। পশ্চিম আকাশের পরন্ত বেলার রক্তিম আভা যেন কুহেলির গাল দুটোতে নিজের পরশ বুলিয়ে গেল। আলেকের মনের অবস্থাও কিছুটা একই, তবে কুহেলির লজ্জার অস্বস্তি মেশানো মুখটা দেখে বেশ ভালো লাগলো। চোখ দুটো নামিয়ে রেখেছে, যেন পৃথিবীর সব লজ্জার ভার কুহেলির ওপর পড়েছে এবং নুইয়ে পড়েছে। আলেকের ঠোঁটের কোণে একটা স্মিত হাসির রেখা ফুটে উঠল। একটু এগিয়ে এসে কুহেলির একটা হাত ধরল। আলেকের স্পর্শে কুহেলি আলতো করে চোখ তুলে তাকালো। আলেক একটু হেসে ওর হাতটা আরও একটু শক্ত করে ধরে বলল, বিশ্বাসটা মন থেকে আসে ভিক্টর, আর আমাদের দুজনের মনে দুজনের প্রতি অটুট বিশ্বাস আছে। আর ভালোবাসা বিশ্বাসের ভিত্তিতেই ধীরে ধীরে গড়ে ওঠে। ভালোবাসার ইমরত হচ্ছে বিশ্বাস, তার জন্য আমাদের অন্য কোনো অবলম্বনের প্রয়োজন নেই। আলেকের বলা প্রত্যেকটা কথা কুহেলির অন্তর ছুঁয়ে গেল। আর কতভাবে ওকে অভিভূত করবে আলেকের কথা ঠিক কতটা ভিক্টরের বোধগম্য হলো বলা যায় না, তবে সে আর কিছু বলল না। ইতিমধ্যে 5টা বেজে গেছে, তবে তাই কিছু বলল না। 5টা বেজে গেছে বলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়া প্রয়োজন। ভিক্টর ওদের 5:30টায় বেশ কিছু আগেই এয়ারপোর্টে পৌঁছে দিল। ওরা নির্দিষ্ট সময়ের মধ্যেই ফ্লাইট বোর্ড করলো। ঠিক 5:42-এ ফ্লাইট টেক অফ করলো। গন্তব্য সুইজারল্যান্ড। হচ্ছে এয়ারপোর্ট। দূরত্ব খুব একটা নয়, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল ওদের গন্তব্যে। ফ্রান্স আর সুইজারল্যান্ডের মধ্যে সময়ের কোনো পার্থক্য নেই। ওরা যখন কাস্টমারের চেকিং সেরে বেরোলো তখন সন্ধ্যে 7:15। ওখানেও সব ব্যবস্থা আগে থেকেই করা রয়েছে। প্যারিসের মতো এখানেও এয়ারপোর্টের বাইরে বেরোতেই মিস্টার অ্যান্ড মিসেস শর্মা নিয়ে একজন বোর্ড হাতে দাঁড়িয়েছিল। সেই ছেলেটিও বেশ মিষ্টিভাষী, নাম লিয়াম। তবে লিয়াম ভিক্টরের মতো স্পষ্ট ইংরেজি বলতে পারে না। কিছুটা ইটালিয়ান আর কিছুটা ইংরেজি মিশিয়ে যা বলছিল সেটা বুঝতে একটু অসুবিধা হলেও কাজ চলে যাচ্ছিল। হোটেলটা এয়ারপোর্ট থেকে একটু দূরে, জুরিখের সবথেকে নামকরা হোটেল পার্ক হায়াত। হোটেল চেক ইন করে ফাইনালি যখন ওরা রুমে পৌঁছালো তখন 8টা বাজে। ভারতীয় সময় অনুযায়ী রাত 11:30, অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর সময় থেকে ধরলে 16.5 ঘন্টার জার্নি। মাঝখানে প্যারিসে একটু যা ফ্রেশ হয়েছিল, দুজনের শরীরেই যেন রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে। রুমটা বেশ সুন্দর, একদম হানিমুন সুইট টাইপ রুম।
একটা প্রমাণ সাইজের 2 BHK ফ্ল্যাটের সমান আয়তন। গোটা রুমটা লাল গোলাপ আর সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো। কুহেলি ধীরে ধীরে প্রবেশ করলো রুমে। আলেক বেলবয়কে কিছু টিপস দিয়ে দরজাটা লক করে ভেতরে ঢুকে এলো। কুহেলি একভাবে চারপাশটা দেখছিল। তারপর থেকে এতক্ষণ কুহেলি একটাও কথা বলেনি। আলেককে ভালো করে রুমটা দেখে বলল, এটাও কিন্তু আমি কিছু জানতাম না, সব ড্যাড করেছে। আর হানিমুন প্যাকেজ হলে কিছুটা হোটেলের তরফ থেকে করেই থাকে। তুমি একটু ওয়েট করো, আমি রুম সার্ভিসকে বলে দিচ্ছি, এগুলো সব পরিষ্কার করে দিয়ে যাবে। কুহেলি ব্যালকনির দিকে এগিয়ে যেতে বলল, থাক, এখন আর কিছু করতে হবে না। আলেক ফোনের রিসিভারটা তুলেছিল, সেটাকে আবার নামিয়ে রেখে কুহেলির দিকে এগিয়ে গেল। কুহেলি কাঁচের স্লাইডিং ডোরটা ঠেলে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বেশ ভালো লাগছে দেখতে, এখান থেকে গোটা শহরটা দেখা যাচ্ছে। আলেক ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, এভাবে বাইরে দাঁড়িয়েও না, টেম্পারেচার কমতে শুরু করেছে, ঠান্ডা লেগে যাবে কিন্তু। ভেতরে চলো, আগে একটু ফ্রেশ হয়ে নাও। তবে এখানে দাঁড়াতে বেশ ভালো লাগছে। ভালো লাগলেও আমি আর তোমাকে এখানে দাঁড়াতে দেবো না, চলো। আলেক কুহেলির হাত ধরে ভিতরে এনে দরজাটা বন্ধ করে দিল। কুহেলি আর কিছু না বলে লাগেজ থেকে একটা নাইট ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। আলেক ততক্ষণে বেড থেকে সমস্ত ফুল তুলে যত্ন করে টেবিলের ওপর রেখে দিল। কুহেলি স্নান সেরে বেরিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। ওকে এভাবে কাঁপতে দেখে আলেক ব্যস্ত হয়ে ওর কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে কাঁপছো কেন? কুহেলি কাঁপতে কাঁপতে উত্তর দিল, ঠান্ডা ঠান্ডা জলে। ওর কথা শেষ হওয়ার আগেই আলেক বলল, হোয়াট, ওয়াশরুমে গরম জল নেই? হোয়াট ইজ দিস? আমি এক্ষুনি কমপ্লেন করব। আলেক দ্রুত গতিতে একটা জ্যাকেট বের করে কুহেলির গায়ে চাপিয়ে দিয়ে ওকে বিছানায় বসিয়ে রুম টেম্পারেচারটা আরও কিছুটা বাড়িয়ে দিল। ফোনটা তুলে নাম্বার ডায়াল করতে যাবে তার আগেই কুহেলি বলল, কোথাও ফোন করতে হবে না, ওয়াশরুমে গরম জলের ব্যবস্থা আছে। আলেক রিসিভারটা নামিয়ে রেখে একটু অবাক হয়ে বলল, মানে গরম জল ছিল? তাহলে তুমি ঠান্ডা জলে স্নান করেছিলে কেন? কুহেলির কাঁপুনি বেশ কিছুটা কমেছে। জ্যাকেটটা একটু ভালো করে জড়িয়ে নিয়ে বলল, আসলে বড্ড টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম ঠান্ডা জলে স্নান করলে হয়তো ফ্রেশ লাগবে, তাই আর কি। আলেক ভেবে পেল না যে ও রাগ করবে না হাসবে। শেষ পর্যন্ত একটু হেসে বলল, মাঝে মাঝে এমন এমন কাণ্ড ঘটাও না তুমি, কি বলবো। তবে আজ করেছো ঠিক আছে, আর কিন্তু ফ্রেশ হওয়ার জন্য ভুলেও ঠান্ডা জলে হাত দিও না। আলেক কথা বলতে বলতেই একটা টাওয়েল এনে কুহেলির সামনে দাঁড়িয়ে ওর ভিজে চুলগুলো মুছে দিতে লাগলো। কুহেলি একটু বাধা দিয়ে বলল, আমি করে নিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, চুপ করে বসো, হাত দুটো জ্যাকেটের পকেটে রাখো। আলেক কথাগুলো বেশ শাসনের সুরে বলল। কুহেলি আর কথা বাড়ালো না। আলেক ধীরে ধীরে কুহেলির লম্বা চুলগুলো মুছে দিল। তারপর রুম সার্ভিসে ফোন করে 2 কাপ কফি অর্ডার করে নিজে ফ্রেশ হতে চলে গেল। কুহেলি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কাঁপুনিটা আর নেই। সত্যি কী ভেবেছে ঠান্ডা জলে স্নান করতে গেছিল। উঠে গিয়ে চুলে হালকা করে ব্লাশ চালিয়ে সিঁদুরটা পরে আবার বিছানায় উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে আগে নথপেশবাবু আর তারপর চৈতালি দেবীকে ফোন করে ওদের পৌঁছানোর সংবাদ জানিয়ে দিল। আলেক ওয়াশরুম থেকে বেরোনোর আগেই কফি চলে এলো। আলেক কিছুক্ষণ পর বেরিয়ে বলল, বাড়িতে কথা বললে? ড্যাড আর মা দুজনকেই জানিয়ে দিয়েছি। কফি দিয়ে গেছে? হ্যাঁ, এই তো তোমার জন্যই ওয়েট করছিলাম। কুহেলি পট থেকে 2 কাপে কফি ঢেলে একটা কাপ আলেকের দিকে এগিয়ে দিল। রুমে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু বাইরে ওয়েদার বেশ ঠান্ডা হয়ে আছে। গরম কফিতে চুমুক দিয়ে প্রাণটা যেন জুড়িয়ে এলো কুহেলির। কফি শেষ করি আলেক বলল, ডিনারটা অর্ডার করে দিই? একটু তো সময় লাগবে। আমার এমনিতেও ভীষণ টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি শুতে পারলে বাঁচি। আলেক উঠে টেবিলে রাখা মেনুটা এনে কুহেলিকে দিয়ে বলল, বলো কি খাবে? কুহেলি মেনুটা আবার আলেকের হাতে ফিরিয়ে দিয়ে বলল, আমি জানি না, তোমার যা ভালো মনে হয় অর্ডার করে দাও, আমি সব খাই, শুধু তেতো না হলেই হলো। আলেক হেসে ওর পছন্দ মতো অর্ডার করে দিল। ওরা জানলো 1/2 ঘন্টার মধ্যে ডিনার পৌঁছে যাবে। আলেকের বেশ ক্লান্ত লাগছে। এতক্ষণের জার্নি, টায়ার্ড লাগাটাই স্বাভাবিক। 1/2 ঘন্টাও লাগলো না, 15 মিনিটের মাথায় ওদের অর্ডার এসে গেল। দুজনে খাওয়া শেষ করে এবার শোয়ার আয়োজন করতে লাগলো। দুজনেই যথেষ্ট ক্লান্ত, ঘুমে চোখ ভেসে আসছে। বিছানাটা যেন রীতিমতো ওদের ডাকছে। কিন্তু শুতে গিয়ে আর এক বিপত্তি। বেশ মোটা প্রমাণ সাইজের ব্ল্যাঙ্কেট রাখা আছে, তবে একটাই, সেটাই যদি স্বাভাবিক। হানিমুন সুইটে 2টো ব্ল্যাঙ্কেট কেন দেবে? আলেক একটু ভেবে বলল, আমি আর একটা ব্ল্যাঙ্কেট দিতে বলি? না, সেটা একটু অড দেখাবে না? আমরা হানিমুনে এসেছি, 2টো ব্ল্যাঙ্কেট, তাহলে কি করব বলো? আলেক একটু থেমে বলল, ব্ল্যাঙ্কেটটা বেশ বড়, কুহেলি একটু
থেমে বলল, ব্ল্যাঙ্কেটটা কিন্তু বেশ বড়, অসুবিধে হবে না আশা করি। আলেক একটু অবাক হলো, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। কুহেলি ততক্ষণে উঠে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে একটা পাশে বেশ জমিয়ে শুয়ে পড়েছে, আর শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। নতুন জায়গায় ঘুম না আসার দোষ কোথায় যে হারিয়ে গেল এত ক্লান্তিতে। চোখের পলক দুটো এক করতেই যেটুকু দেরি, তারপরেই কুহেলি তলিয়ে গেল ঘুমের অতলে। আলেক একটু মুচকি হেসে শুয়ে পড়ল। ঘুমের কাঠি ছোঁয়া পেতে ওরও বেশি দেরি হলো না। সকালে কুহেলির আগে ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখটা খুলে নিজেকে আলেকের বুকে আবিষ্কার করে প্রায় ছিটকে উঠে বসলো। রীতিমতো দু হাতে আলেককে জড়িয়ে শুয়েছিল। ভারী রাগ হলো নিজের ওপর। এ আবার কেমন বদ অভ্যাস হয়েছে। আরে কোলবালিশ নেই বলে কি ইস কোনো কাণ্ডজ্ঞান নেই। ভাগ্যিস আলেক কিছু টের পায়নি। তবে কথাটা মনে হতেই কুহেলির আগের দিনের কথা মনে পড়ল। সেদিনও তো মনে হয়েছিল আলেক কিছু বুঝতে পারেনি, কিন্তু পরে তো দেখেছিল সে সবটাই টের পেয়েছিল। কুহেলি নিশ্চিত হওয়ার জন্য একটু ঝুঁকে এসে আলেকের গায়ে আলতো করে ঠেলা দিল। কোনো প্রতিক্রিয়া পেল না। এবার আরেকটু জোরে ঠেলা দিল। তাতে আলেক সামান্য নড়ে পাশ ফিরে শুলো। কুহেলি নিশ্চিন্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আজ তবে সত্যিই কিছু টের পায়নি। কুহেলি আস্তে করে উঠে ওয়াশরুমে চলে গেল। অভ্যাস মতো ফ্রেশ হয়ে এসে রুম সার্ভিসে ফোন করে ওদের ব্রেকফাস্ট অর্ডার করে দিল। আলেক এখনও ঘুমোচ্ছে। বেশ লাগছে কিন্তু ওর ঘুমন্ত মুখটা দেখতে, কত শান্ত সুন্দর। ঘুমন্ত মুখটা দেখলেই যেন মনে হচ্ছে ঠোঁটের কোলে আলতো একটু হাসির ছোঁয়া যেন লেগেই আছে। কুহেলি একটু এগিয়ে এসে বেডের পাশে রাখা সাইড টেবিলে একটা হাত রেখে একটু ঝুঁকে তাকিয়ে রইল আলেকের দিকে। মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, যার সংজ্ঞা বা কার্যকারণ ব্যাখ্যা কোনোটাই কুহেলি জানা নেই। ঠিক কতক্ষণ কুহেলি এই অপলক দৃষ্টিতে তাকিয়েছিল বলতে পারি না। হঠাৎ দৌড়বেলের শব্দে ঘোর কাটিয়ে উঠে দাঁড়ালো। আলেকের ঘুমটা সেই বেলের শব্দেই ভেঙে গেল। ঘুম জড়ানো চোখে উঠে সামনে কুহেলিকে দেখে হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। ব্রেকফাস্ট দিতেই এসেছে বোধহয়, আমি দেখে আসছি। কুহেলি একরকম পালিয়ে এলো। দরজাটা খুলতেই রুম সার্ভিসের স্টাফ হাসি মুখে গুড মর্নিং উইশ করে টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে গেল। আলেক ওয়াশরুমে ঢুকে গেছে। কুহেলি সেদিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ও যে আলেকের দিকে তাকিয়েছিল সেটা বোধহয় বুঝতে পারেনি। কুহেলি নিজের মনেই ভাবতে বসলো, আচ্ছা আমি ওভাবে কেন তাকিয়েছিলাম? যদি দেখে ফেলতো, ইস কি যাচ্ছে তাই ব্যাপার হতো। কিন্তু আমি তাকিয়ে কেন ছিলাম? কিসের এই অদ্ভুত টান? ওর ঘুমন্ত মুখটা দেখে এই অদ্ভুত ভালো লাগায় কেন ভরে উঠেছিল মনটা? আলেকের ডাকে ভাবনায় ছেদ পড়ল। কুহেলি, কি ভাবছ অত মন দিয়ে? কই কিছু না তো। ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমি রেডি করছি, তুমি এসো। কুহেলি উঠে গিয়ে দুটো প্লেটে ব্রেকফাস্ট সাজাতে লাগলো। আলেক একটা জ্যাকেট গায়ে দিয়ে এসে বসলো। ব্রেকফাস্ট সারা হয়ে গেলে আলেক বলল, তুমি রেডি হয়ে নাও, আমি ততক্ষণে একটু দেখে নিই আজকে কোথায় কোথায় যাওয়া যায়। কুহেলি ওর ড্রেস নিয়ে পাশের ছোট রুমটায় চলে গেল। ডেনিম ব্লু জিন্স, লাইট পিঙ্ক টপ আর ওপরে একটা হোয়াইট পুলোভার। চুলগুলোকে ছেড়েই রাখলো। একটা ব্যানি ক্যাপ পরে নিল। গলায় একটা উলেন স্কার্ফ ভালো করে জড়িয়ে নিল। গ্লাস পরার মতো ঠান্ডা এখন নেই, তাই ভালো করে জড়িয়ে নিল। এবং চোখে সানগ্লাস মাস্ট। স্টাইলের জন্য নয়, বরফের রোদে চোখ খালি চোখে তাকানো যায় না। পায়ে পড়লো নতুন কেনা বুট। আলেকই বলেছিল এটা কিনতে, বরফে সুবিধা হবে। ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে আলতো একটু আইলাইনারের ছোঁয়া। আর পারফিউম তো আছেই, ব্যাস কমপ্লিট। কুহেলি রেডি হয়ে বেডরুমে এসে দেখলো আলেক একদম রেডি হয়ে বসে আছে। ফোনে সম্ভবত লিয়ামের সঙ্গে কথা বলছে। কথা শেষ করে কুহেলি বলল, তুমি কখন রেডি হলে? আলেক মুচকি এসে বলল, যখন তুমি রেডি হচ্ছিলে তখন। কিন্তু তুমি যে বললে আজকে কোথাও যাওয়া যায় সেটা দেখবে। দেখলাম তো। সব দেখে নিয়ে রেডি হয়ে রিসেপশন থেকে লিয়ামের নাম্বার নিয়ে ওর সাথে কথাও বলা হয়ে গেছে। লিয়ামই আমাদের এই কদিনের জন্য ড্রাইভার কাম ট্যুরিস্ট গাইড। সে তো ভালো কথা, কিন্তু তুমি এত তাড়াতাড়ি এত কিছু করলে কী করে? আলেক একটু দুষ্টু মিষ্টি হাসি মুখে ফুটিয়ে বলল, কোথায় তাড়াতাড়ি, পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে। কুহেলি আলেকের ইঙ্গিতটা বেশ বুঝতে পারল। ওকে ইচ্ছা করে মজা রাগাতে চাইছে, এমনটা করছে সেটা বুঝতে কুহেলির বেশি অসুবিধা হলো না। কুহেলি কিন্তু রাগলো না, বরং একটা মিষ্টি হাসি আলেকের দিকে ছুড়ে দিয়ে বলল, মাত্র 1 ঘন্টা? আজকে তো তাহলে আমি বেশি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আলেক একটু হেসে বলল, যাহ, ব্যাপারটা ফলস হয়ে গেল।
কুহেলি শুধু হাসলো। আলেক উঠে ওর ডিএসএলআরটা নিয়ে বলল, চলো নিচে, লিয়াম ওয়েট করছে। নিচে যেতে যেতে কুহেলি আলেককে একটু ভালো করে দেখলো। একদম অন্যরকম লাগছে আজকে আলেককে। ফেডেড ব্লু জিন্স, এর সাথে ব্ল্যাক টি শার্ট, তার সাথে ডিপ সি গ্রিন কালারের জ্যাকেট, মাথায় একটা উলেন ক্যাপ, গলায় মাফলার, চোখে সানগ্লাস, বেশ হ্যান্ডসাম লাগছে আলেককে। ওরা নিচে পৌঁছতেই দেখলো লিয়াম হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওদের দেখে ইটালিয়ানিয়ে বলল, সুপ্রভাত জানালো। কুহেলি না জানলেও আলেক কিছুটা জানে। হেসে একটা প্রতিউত্তর দিয়ে গাড়িতে উঠে বসলো। লিয়াম ওদের নিয়ে এগোলো ওদের গন্তব্যের দিকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বগুলো খুবই ভালো লাগছে, আপনারা শুনতে থাকুন। আগামীতে ওদের হানিমুন পর্ব আরও চলছে, আগামীতে আরও সুন্দর হতে চলেছে এবং একটা দারুণ টুইস্টও আসতে চলেছে আগামী পর্বগুলোতে। তার জন্য অবশ্যই শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি, এবং শুনতে থাকুন। একটা বড় চমক আসতে চলেছে পরবর্তী পর্বে। খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি পরবর্তী পর্ব নিয়ে। ততদিন শুনতে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।